নমস্কার, আমি সুশান্ত মল্লিক, প্রবাসী ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, কাজী জহুরুল্লাহ কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামীকাল থেকে তোমাদের প্রথম সাময়িক অ্যাসাইনমেন্ট পরীক্ষা, অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষা আমরা আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের ওই অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষা নেওয়ার একটা অভিপ্রায় ব্যক্ত করেছিলাম। যার পরিস্থিতিতে তোমাদের কোশ্চেন এখান থেকে দেওয়া হবে, বাড়ি গিয়ে তোমরা যথাযথভাবে বই না দেখে অরিজিনাল পরীক্ষা প্রতিষ্ঠানে যেভাবে দাও সেভাবে দেওয়ার চেষ্টা করবে। দেখে লেখার ভিতর কোনো কৃতিত্ব নাই। আগে বইটা ভালো করে পড়বে, পড়ার পরে তোমরা না দেখে অর্থাৎ শুধুমাত্র খাতার কলম নিয়ে বসবে টেবিলে। ভালো তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি এবং তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। আজকের যে ক্লাস, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা শুরু, আজকে তোমরা কোশ্চেন নিয়ে চলে গেছো বাসায়। যারা যুক্ত হয়েছ তোমাদের ধন্যবাদ, আর যারা যুক্ত হন তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। আজকে আমরা একটু রিভিশন ক্লাস নেব এবং সৃজনশীল কোশ্চেন কীভাবে লিখতে হয়। হয়তোবা তোমরা 9-10 স্কুল পর্যায়ে শিখে এসেছো, কিন্তু আমি তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য যাতে যথাযথভাবে তোমরা সৃজনশীল কোশ্চেন লিখতে পারো। তো আজকের ক্লাসে আমরা একটু সৃজনশীল কোশ্চেন লেখার যে ধরন বা নিয়ম সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টা দেখব, একটা সৃজনশীল কোশ্চেন লিখতে গেলে 4টি পার্ট বা 4টি অংশ থাকে। এক নম্বরে আমরা দেখতে পাই যে কতে দেওয়া থাকে জ্ঞানমূলক, খতে দেওয়া থাকে অনুধাবনমূলক, গ প্রয়োগমূলক, আর ঘতে থাকে উচ্চতর দক্ষতা। এক্ষেত্রে জ্ঞানমূলকের কোশ্চেনের অ্যান্সার একটা সেন্টেন্স, একটা বাক্যে অথবা একটা ওয়ার্ড দ্বারাও সম্পাদন করা যায়। এই জ্ঞানমূলক কথাটা সরাসরি মুখস্থ থেকে দেওয়া হয়, অনেক সময় এক কথার উত্তর হয়ে যায়। আর অনুধাবনের ক্ষেত্রে যদি আমরা তাকাই, অনুধাবনের 2টি পার্ট থাকে, অনুধাবনের 2 পার্ট। এখানে যদি আমরা তাকাই, একটা থেকে জ্ঞান, আটা থেকে অনুধাবন। জ্ঞানে 1 মার্কস, অনুধাবন 2 মার্কস, মানে অনুধাবনে 1, টোটাল 2 মার্কস। এক্ষেত্রে অনুধাবনে গিয়ে যে বিষয় কোশ্চেন করা হয় সেই বিষয়ের একটা ডেফিনিশন দিতে হয়। এরপর ওই বিষয় সম্পর্কে স্টুডেন্ট বুঝছে কিনা বা ছাত্র বুঝতে পারছে কিনা এই বিষয়ে আলোচনা করতে হয়। এক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে, অনুধাবনের ক্ষেত্রে 3 থেকে 5টি বাক্যের মধ্যে অ্যান্সারটা লিখতে হয়। কয়টি বাক্য? 3 থেকে 5টি বাক্য। যেহেতু সৃজনশীল কোশ্চেন লেখার একটা নির্ধারিত টাইম আছে, সময় আছে, অর্থাৎ একটা সৃজনশীল কোশ্চেনে অ্যান্সার করতে হলে আমরা সর্বোচ্চ 21 মিনিট সময় পাই। এই 21 মিনিট সময়ের মধ্যে একজন ছাত্রকে যথাযথভাবে সৃজনশীল কোশ্চেনে অ্যান্সার করতে হলে অবশ্যই কোন কোশ্চেনে কতটি বাক্যর মধ্যে সীমাবদ্ধ রাখলে একজন স্টুডেন্ট জাস্ট টাইমের মধ্যে সবগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে অনুধাবনমূলকের ক্ষেত্রে
3 থেকে 5টি বাক্য, প্রয়োগের ক্ষেত্রে যদি যাই প্রয়োগের 3টা অংশ। প্রয়োগে কয়টি অংশ আমরা দেখতে পাচ্ছি? প্রয়োগে 3টি অংশ। একটা হলো জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। এক্ষেত্রে জ্ঞানে 1, অনুধাবনে 1, প্রয়োগে 1, টোটাল 3 মার্কস। তাহলে আমরা জানি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনে অ্যান্সার করতে গেলে কোশ্চেনে কি চেয়েছে এই বিষয় সম্পর্কে আগে জানতে হবে, সেইটার উত্তর দিতে হবে। ধরা যাক একটা উদাহরণ যদি আমরা টানি, সেই উদাহরণে আমরা বলতে পারি যে মিস্টার করিম, রহিম এবং জামাল তারা একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তারা তাদের এলাকায় নতুন একটি সংগঠন গঠন করে তারা একটি কাজ করতেছে এবং দেখা গেল এক্স নামক একজন ব্যক্তি তিনি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করতে পারে নাই, কিন্তু তিনি শ্রম বা তার মেধা দিয়ে প্রতিষ্ঠানের অংশীদারিত্ব গ্রহণ করেছেন। এক্ষেত্রে প্রয়োগে গিয়ে যদি প্রশ্ন করা হয় যে উদ্দীপকে বর্ণিত মিস্টার এক্স কোন ধরনের অংশীদার বিশ্লেষণ করো, প্রথমেই তোমাকে বুঝে নিতে হবে যে ব্যক্তি মূলধন বিনিয়োগ করে না কিন্তু তার শ্রম এবং মেধা প্রতিষ্ঠানে বা ওই অংশীদারি কারবারে নিয়োজিত করায় তাকে অংশীদার হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে ব্যক্তি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে না কিন্তু শ্রম বা দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানের অংশীদারিত্ব গ্রহণ করে তাকে কর্মী অংশীদার বলে। তাহলে প্রশ্ন যদি করা হয় যে উদ্দীপকে বর্ণিত মিস্টার এক্স কোন ধরনের অংশীদার বিশ্লেষণ করো, তাহলে আমার প্রথমেই লিখতে হবে যে উদ্দীপকে বর্ণিত মিস্টার এক্স কর্মী অংশীদার। জ্ঞানী যদি কখনো ভুল যায় তাহলে টোটাল কোশ্চেনটাই ভুল যায়। কারণ আমি এই কারণে বলবো, এই যে আমি বললাম যে উদ্দীপকে বর্ণিত মিস্টার এক্স কর্মী অংশীদার, এখন এই কর্মী অংশীদার না লিখে যদি কেউ লেখে যে প্রতিবন্ধী অংশীদার অথবা সীমিত বা সীমাবদ্ধ অংশীদার, তাহলে এর পরের যে ধাপগুলো থাকে অনুধাবন এবং প্রয়োগ, এই ক্ষেত্রে অনুধাবনে গিয়েও সে ওই ভুল বিষয় নিয়ে ব্যাখ্যা করে, প্রয়োগে গিয়ে সে ওই ভুল বিষয় নিয়ে ব্যাখ্যা করে। অর্থাৎ অ্যান্সার লেখার সময় অবশ্যই খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে জ্ঞানমূলক অ্যান্সার করার সময় যাতে ভুল না যায়, অবশ্যই সঠিক অ্যান্সারটি দিতে হবে। এবং যেহেতু প্রত্যেক পাঠের জন্য আলাদা আলাদা মান, এই ক্ষেত্রে অবশ্যই সৃজনশীল লেখার সময় আলাদা আলাদা প্যারা প্যারা করে লিখতে হয়, প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা পার্ট এভাবে লিখতে হয়। এরপর আসি আমরা একটু উচ্চতর দক্ষতায়। উচ্চতর দক্ষতায় 4টি অংশ থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখানে ডিপলি চিন্তা করতে হয়, অর্থাৎ এখানে অ্যান্সার করতে হলে অবশ্যই মূল্যায়ন করো, বিশ্লেষণ করো, যথার্থ কিনা তা দেখাও বা তুলনা করতে বলা হয়। অর্থাৎ বেসিক্যালি এই কোশ্চেনগুলো প্রত্যেকটা অধ্যায়ে আমরা জানি গুরুত্ব দেওয়া আছে, কার্যাবলী দেওয়া আছে, তারপর কতগুলো বৈশিষ্ট্য দেওয়া থাকে, এর উপর ভিত্তি করে উচ্চতর দক্ষতা কোশ্চেনগুলো করা হয়। অবশ্য এক্ষেত্রেও জ্ঞানের আনসারটা যথাযথ করতে হবে, অনুধাবন যথাযথভাবে লিখতে হবে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে লিখতে হয়। এখানেও জ্ঞানে 1, অনুধাবনে 1, প্রয়োগে 1, উচ্চতর দক্ষতায় 1, টোটাল 4 মার্ক।
এভাবে সৃজনশীল কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট যথাযথভাবে খাতায় উপস্থাপন করে অবশ্যই ভালো নাম্বার প্রত্যাশা করা যায়। অবশ্যই তোমরা এভাবে লিখবে। এবার আমরা একটু দেখি বহু নির্বাচনী কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, বহু নির্বাচনী কোশ্চেনের ক্ষেত্রে এখানেও জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, জ্ঞানমূলক সরাসরি বই থেকে দেওয়া হয় এবং এটা স্টুডেন্টদের মুখস্থ থাকে এবং এই মুখস্থবিদের আলোকেই জ্ঞানের অ্যান্সারটা করা হয়। ধরা যাক যদি প্রশ্ন করা হয় যে সাধারণ অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কত, জ্ঞানমূলক একটা প্রশ্ন করা হলো। অবশ্যই স্টুডেন্ট তোমরা জানো যে সাধারণ অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা 20। আবার যদি প্রশ্ন করা হয় ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কত, 10 জন, এগুলো সরাসরি মুখস্থ। কিন্তু অনুধাবনে গিয়ে প্রশ্ন করার ধরনটা একটু আলাদা, অসমাপ্ত থেকে থাকে। অনুধাবনের ক্ষেত্রে প্রশ্ন কোশ্চেনের ডান পাশে হাইফেন দেওয়া থাকে, অর্থাৎ বুঝতে হবে ওই অ্যান্সারটা বসানোর পরে ওই কোশ্চেনের সমাপ্তি হয়ে থাকে। এরকম যে কোশ্চেনগুলো দেওয়া থাকে, অনেক সময় অনুধাবন কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, সরাসরি জ্ঞানমূলকের মতো হতে পারে অথবা বহুপদী সমাপ্তি সূচক হতে পারে। অর্থাৎ রোমান সংখ্যায় দেওয়া থাকে, রোমানে 1, 2, 3 দেওয়া থাকে, লেখা থাকে যে নিচের কোনটি সঠিক, মানে উপরের কোনটি সঠিক অ্যান্সার করো, এভাবেও দেওয়া থাকে। যেমন আমি যদি প্রশ্ন করি, তোমরা অবশ্যই ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা পুনরপ্তানি নামে একটা প্রশ্ন করেছিলাম। সেই পুনরপ্তানির ক্ষেত্রে অবশ্যই আমরা জানতে পেরেছি যে পুনরপ্তানি কাকে বলে, বা প্রশ্ন করা হলো পুনরপ্তানির সাথে কয়টি দেশ জড়িত থাকে না কেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে পুনরপ্তানির সাথে 3টি দেশ জড়িত। এই 3টি বসানোর পরে কোশ্চেনের সমাপ্তি হয়। অবশ্যই সেক্ষেত্রে আমরা ডেফিনিশন যদি মনে থাকে যে একটি দেশ থেকে আমদানি করে পুনরায় সেই পণ্য কোনো বিকৃতি বা পরিবর্তন না করে সরাসরি অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনরপ্তানি বলে। আমি আবারও বলছি যে একটি দেশ থেকে পণ্য আমদানি করে পুনরায় অন্য আরেকটি দেশে পণ্যের আকার, সাইজ, রং কোনো কিছু পরিবর্তন না করে সরাসরি বিক্রি করাকে আমরা কি বলতে পারি, পুনরপ্তানি বলতে পারি। এই ক্ষেত্রে আর একটু বিষয় মনে রাখতে হবে তোমাদের, যে অনেক সময় একটি দেশ থেকে আমরা পণ্য এনে আবার যদি সেটাকে রিফাইনিং করে বা প্রসেসিং করে অন্য দেশে রপ্তানি করি, এটি কিন্তু পুনরপ্তানি নয়, এটা হলো আমদানি রপ্তানি। অর্থাৎ আমদানি করলাম, সেটাকে আবার নতুন করে প্রসেসিং করে বা পরিবর্তন করে আবার অন্য দেশে বিক্রি করলাম, আমদানি করলাম এবং রপ্তানি করলাম, এটা আমদানি রপ্তানি। সুতরাং এই অনুধাবন কোশ্চেনগুলো সরাসরি এক কথান্তর হয়, আবার চিন্তা ভাবনা করে অভিন্ন বহুপদী সমাপ্তিসূচক, অভিন্ন নয় বহুপদী সমাপ্তিসূচকের মাধ্যমেও অ্যান্সার করা যায়। প্রয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটা সংক্ষিপ্ত উদ্দীপক দেওয়া থাকে, ছোট 1 লাইনের একটা উদ্দীপক। সেই উদ্দীপকের আলোকে প্রয়োগের অ্যান্সার করতে হয়। আবার কখনো কখনো আমরা একটু ডিপলি যদি অ্যানালাইসিস করি বা বইগুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি, তাহলে দেখতে পারবো প্রয়োগমূলক প্রশ্ন অনেক সময় বহুপদী সমাপ্তিসূচক দেওয়া থাকে, খুব কম, তবে এটা একটু কম দেওয়া থাকে। এবং উচ্চতর দক্ষতা, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অথবা অনুধাবন এবং উচ্চতর দক্ষতা, এইগুলো অনেক সময়
অভিন্ন তথ্য পদ্ধতি হয়ে থাকে, অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপকের আলোকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এই ক্ষেত্রে একটা উদ্দীপক থেকে বা স্টেম থেকে অনুধাবন এবং উচ্চতর দক্ষতা অথবা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার অ্যান্সার করতে হয়। এই ক্ষেত্রে উদ্দীপকটা যথাযথভাবে পড়তে হবে এবং উদ্দীপকের আলোকে হয় অনুধাবন এবং উচ্চতর দক্ষতা অথবা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই দুটার অ্যান্সার করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সৃজনশীল এবং বহুনির্বাচনী কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকে, যে নীতিমালাগুলো দেওয়া থাকে, সেইগুলো যথাযথভাবে মেনটেন করেই লিখতে হয়। এক্ষেত্রে এখন যে বিষয়টা তোমাদের বলে দেব, আমি 4টি অধ্যায় পড়িয়েছিলাম। ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায় ধারণা, এরপরে করেছিলাম ব্যবসায় পরিবেশ, একমালিকানা কারবার এবং অংশীদারি ব্যবসা। এই 4টি অধ্যায় থেকে তোমাদের 6টি কোশ্চেন করা হবে এবং এই 6টি কোশ্চেন থেকে তোমাদের 4টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, যে কোনো 4টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং এই 4টি অধ্যায় থেকে 20টি বহুনির্বাচনী কোশ্চেন থাকবে, 20টি থেকে 20টি তোমাদের অ্যান্সার করতে হবে। অতএব আমরা যে কোশ্চেনগুলো অনলাইনে নিয়েছি বা তোমাদের বই দ্বারাই নিয়েছি, তারপর অনেকে অনেক সময় প্রশ্ন করে স্যার কোন প্রশ্নগুলো আসতে পারে। বেসিক্যালি কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো থাকে সেই টপিকসগুলো নিয়ে আমরা প্রশ্ন করে থাকি। অবশ্যই তোমরা প্রত্যেকটা অধ্যায়ে ওই অধ্যায়ের যে মৌলিক বিষয়গুলো সেইগুলো তোমরা পড়বে। যেমন ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা কোশ্চেন করতে গেলে প্রথমেই ব্যবসায় কি, এই কোশ্চেন প্রায় থাকে। এই প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম বিজনেসের একটা সমীকরণ থাকে, দেখো মনে আছে কিনা, বি ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। মনে পড়ে কিনা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিজনেসের একটা সমীকরণ থাকে সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। বিজনেস ইকুয়াল টু সামেশন আই দ্বারা ইন্ডাস্ট্রি, টিতে ট্রেড, ইন্ডাস্ট্রি মানে শিল্প, ট্রেড মানে কি বাণিজ্য, আর এটি অক্সিলারি টু ট্রেড অর্থাৎ পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এক্ষেত্রে প্রথম অধ্যায়ে আমি ব্যবসায়ের আওতা এবং পরিধি পড়িয়েছিলাম। একটু লক্ষ্য করো, ব্যবসার আওতা পরিধির ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে ব্যবসা হলো একটা বৃক্ষ, এবার যদি বৃক্ষের মধ্যে দেখানো হয়, ব্যবসা হলো একটি বৃক্ষ, এর 2টি শাখা, একটি শাখাকে বলা হয় শিল্প, আরেকটি হলো বাণিজ্য। এটা হলো ব্যবসা, এটা হলো বি, এটা হলো আই, আর এটা হলো টি। এই দুইটা বিষয়ের কাজটা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলো এই এটি। তো একটু লক্ষ্য করে আমরা বুঝতে পারবো যে ব্যবসা যদি একটা বৃক্ষ হয়, বৃক্ষের 2টি শাখা হলো শিল্প এবং বাণিজ্য। শিল্প হলো উৎপাদনের বাহন, অর্থাৎ শিল্পের মাধ্যমে প্রকৃত প্রদত্ত সম্পদ আহরণ করে এর রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। আবার একটু লক্ষ্য করো, শিল্প হলো উৎপাদনের বাহন, অর্থাৎ প্রকৃত প্রদত্ত সম্পদ আহরণ করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয় এবং মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়। ও শিল্পের মাধ্যমে যে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় বা রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, বাণিজ্যের মাধ্যমে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে পণ্য বিনিময় সহায়ক যে কার্যগুলি অর্থাৎ অক্সিলারি টু ট্রেড, এই পণ্য বিনিময় সহায়ক কার্যগুলিগুলো হলো ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, আর হলো বিজ্ঞাপন বা বাজারজাতকরণ, প্রসার। এগুলোর মাধ্যমে মানুষের নিকট পণ্যগুলো
পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ মানুষের নিকট কিভাবে গ্রাহকের খুব কাছাকাছি যাওয়া যায় সেই কাজগুলো করে থাকে। আমরা এক মালিকানা অধ্যায়ে এক মালিকানা যে বিষয়গুলো আমরা পড়িয়েছিলাম, অর্থাৎ একটু মনে করার চেষ্টা করো যে এক মালিকানা কারবার কি, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলেছিলাম যে এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় কি, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অথবা এক মালিকানা ব্যবসাকে প্রশিক্ষণের উপযুক্ত ক্ষেত্র বলা হয় কেন, বা বৃহদায়তন কারবারের পাশাপাশি এক মালিকানা কারবার টিকে থাকার কারণ কি। আবার দ্বিতীয় অধ্যায়ে যেটা পড়েছিলাম ব্যবসায় পরিবেশ, ব্যবসা পরিবেশের যে উপাদানগুলো 6টি উপাদান, সেগুলো হলো প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত এবং আইনগত, এগুলো যথাযথভাবে পড়তে হবে। এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, অংশীদারি কারবারে অনেকগুলো তোমাদের আইন দেওয়া আছে, অর্থাৎ 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী অনেক সময় প্রশ্ন করে যে অংশীদারি কারবারের 4র্থ ধারা অনুযায়ী অংশীদারি কারবার কাকে বলে। এক্ষেত্রে ওই 4র্থ ধারায় যা বলা আছে সেভাবেই তোমাদের ডেফিনিশন করতে হবে, অর্থাৎ সকল অংশীদার বা সকল অংশীদারদের পক্ষে চুক্তির ভিত্তিতে মুনাফা বন্টনের নিমিত্তে যে সংগঠন গড়ে তোলা হয় তাকে অংশীদারি কারবার বলে। আবার অংশীদারি কারবারের প্রকারভেদ যেটা এবং অংশীদারদের প্রকারভেদ, এই দুইটা কোশ্চেন এই অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এগুলো পড়তে হবে। এবং বাসায় বসে কোনো কিছুতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। যে কোনো কোশ্চেনের সমাধান মেসেঞ্জারে যোগাযোগ করলেই আমি তোমাদের জানিয়ে দেব। যেহেতু তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা, প্রত্যেক কটা পরীক্ষা অবশ্যই দেবে, কোনো পরীক্ষা যেন মিস না যায়। কারণ পরীক্ষা হলো এই যে তোমাদের যে কয় মাস চলে গেল এর একটা মূল্যায়ন, যে আসলে তুমি কতটা প্রস্তুত বা কতটা শিখেছ, এই কারণে এই পরীক্ষা নেওয়া। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমাদের পরীক্ষা সঠিকভাবে দেবে এবং প্রত্যেকটা পরীক্ষা যেন যথাযথভাবে দেওয়া হয়, টাইম মেনটেন করে দিতে হবে। এ পর্যায়ে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।